নমস্কার। বেশ কয়েকদিন পরে আরো একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের স্বাগত জানাই। এই লাইভের বিষয় ইতিমধ্যে দেখেছেন। সাম্প্রতিক খবর, জাতীয় শিক্ষানীতি, বেসরকারীকরণ, নিয়োগ, নীতি আয়োগ, আগে অটো ল্যাব এবং রোবো শিক্ষক, একটা সবকিছু রিলেটেড। এই কারণে এতগুলো বিষয় দেখে আপনাদের মনে হতেই পারে যে আলোচনা করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। এতগুলো বিষয়কে একসাথে আলোচনা করা সম্ভব, কারণ এগুলো রিলেটেড, পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তো প্রথমে আমি আবার বলবো যে কথাগুলো আমি বারবার ফেসবুকে বলি, সন্তানের পেছনে লোন ধার করে, জমি বিক্রি করে তথাকথিত ব্র্যান্ডেড স্কুলে পড়াবেন না। সর্বশান্ত হবেন আগামীতে। যদি এক্সেপশনাল মেরিট হয় বা কিছু হয় আলাদা কথা, আমি এগুলো আগে বলেছি। জমি বিক্রি করবেন না, বাড়িতে ঔষধি গাছ লাগান, নিজের চিকিৎসা নিজে করার জন্য রিসার্চ করুন, পড়ুন, ভাবুন, নইলে আগামীতে টিকতে পারবেন না। এবং অবশ্যই ছোট দোকান থেকে কেনাকাটা করুন, বড় বড় মল, অনলাইন থেকে কেনাকাটা বর্জন করুন, নিজের আগামীকে সুরক্ষিত যতটা করা যায় তার জন্য প্রলোভনে পা দেবেন না। আর বাকি বিষয় তো বহুবার বলেছি, এগুলোই বিভিন্নভাবে বলেছি। আর যারা কেউ কতিপয় আবার আমার পরবর্তী বইয়ের খোঁজ করছেন, আবার আগামী বই মেলায় বই হবে কিনা বা আসছে কিনা, তাদের জানাই অনিশ্চিত। কারণ আগের বইগুলোর ব্যাকলগ রয়েছে, আর এই যে বই, পরবর্তী বইটিও স্বাভাবিকভাবেই তথাকথিত মেন স্ট্রিম প্রকাশনা হাউস, পাবলিশিং কোম্পানি, এসব বই বুঝতেই পাচ্ছেন নিজের উদ্যোগেই ব্যাপারগুলো করতে হয়। তাই বলবো যে এখনো পর্যন্ত যে বইগুলো আছে, যারা এখনো সংগ্রহ করেননি বা সব কটি বই সংগ্রহ করেননি, সংগ্রহ করুন, পাশে থাকুন, নইলে এই কর্মসূচি বা এই যে আগামী বই, ব্যাপারগুলো সবই আটকে যাবে। তো বই কোথায় পাবেন, বারবার করে কলেজ স্ট্রিটের ঠিকানা বলেছি, ইউটিউবেও বলা আছে, কুরিয়ারেও অনেকে বইপত্র, অনেকে মানে অবশ্যই অনেকে মানে তো আর হাজার হাজার শয়ে শয়ে নয়, কেউ কেউ বইপত্র নিচ্ছেন বা নিয়েছেন, তাদেরও প্রতি আহ্বান রাখবো, যদি সম্ভব হয় যারা বইগুলো যেগুলো কালেক্ট করেননি সেগুলো কালেক্ট করুন, নিজেরা সমৃদ্ধ হন, পাশে থাকুন। আর যদি পড়ার আগ্রহ থাকে, বইপত্রে সংগ্রহ করার অক্ষমতা থাকে, অর্থনৈতিক সমস্যা থাকে, অকপটে জানান, সেক্ষেত্রে আমি বইয়ের ব্যবস্থা করব। তবে অপরিচিত হলে সম্ভব নয়, কারণ পরিচিত হতে হবে, আমার সঙ্গে ব্যক্তিগত আলাপ থাকতে হবে, বা আমাকে কনভিন্সড হতে হবে যে সত্যি তার আর্থিক অবস্থা ভালো নয়, বই কেনার মতো অবস্থায় তিনি নেই। যাই হোক, এবারে আজকের আলোচনায় চলে আসে। প্রথমেই বলি যে এই যে নতুন বিশ্ব ব্যবস্থা, সেই ব্যাপারে প্রধানমন্ত্রী স্বয়ং ডাভোসে একাধিকবার বক্তব্য রেখেছেন। তো সেটা যারা এখনো মনে করছেন কনস্পিরেসি থিওরি, তারা অন্ধকারেই থাকুন, কোনো সমস্যা নেই। তবে এই যে ব্যবস্থা যেটা চলছে এবং বাস্তবায়িত হচ্ছে, যেটা 2030 নাগাদ কালমিনেশন পয়েন্টে পৌঁছে যাবে বলেই এমনটাই ওদের টার্গেট, সেই সেই প্রক্রিয়ার পক্ষেও আমার কিছু বলার নেই, বিপক্ষেও আমার কিছু বলার নেই। আমি প্রসেসটা আপনাদের সামনে ধরি, যদি সতর্ক হতে পারেন, কারণ এটাকে আটকানো উচিত নয় আমি মনে করি। কারণ শুধু বিল গেটস, আদানি, আম্বানিদের দোষ দিয়ে লাভ নেই, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক রকমের নীতিহীনতা থেকে শুরু করে চরম রকমের লোভ, অসংযম প্রবেশ করেছে। তারা নিজের স্বার্থে আশপাশের পাড়া প্রতিবেশীদের সর্বনাশ করতে পারে,
সেটা দেখা যাচ্ছে। এই মানসিকতাকে কাজে লাগিয়েই তথাকথিত বঞ্চিতদের আন্দোলনকে ওরা উস্কে দিচ্ছে, যাতে করে নিয়োগটাই না হয় আর কি। তো এটা ধ্বংস হওয়া দরকার। এই সিস্টেম ধ্বংস থেকেই সৃষ্টির বীজ, ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ নিহিত থাকে। তাহলে সেই অর্থে যদি মহাকালের প্রক্রিয়া হিসেবেই ধরি, তাহলে এই যে প্রক্রিয়া, তাকে বিরোধিতা করার কোনো জায়গা নেই, তাকে বুঝতে হবে এবং সেইভাবে কি করে এই তুমুল ঝড়ের মাঝখানে নিজেদেরকে বাঁচাতে পারবেন, সুরক্ষিত রাখতে পারবেন স্বাস্থ্যের ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে, এবং এক কথায় আত্মরক্ষা করতে পারবেন, তারই কিছু দিক আমি আপনাদের সামনে তুলে ধরি মাত্র। কারণ যে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে, যেভাবে আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে, সেইখান থেকে এটা কালমিনেশন পয়েন্টে যাবেই যাবে, এছাড়া আর কোনো গন্তব্য নেই। এটা একটা প্রক্রিয়া। একে আপনি সিভিলাইজেশন বলুন, জায়োনিস্ট ইডিওলজি বলুন, টোটাল কন্ট্রোল বলুন, যে নামেই ডাকুন না কেন, এটা ওদিকেই যাবে। ইট উইল রান ইটস ফুল কোর্স। হ্যাঁ, সময়টা এদিক বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে লাগতে পারে। 100% টোটাল কন্ট্রোল হবে না, 60% 70% হবে, সেটা সেই এলাকার মানুষের চেতনার উপরে নির্ভর করবে, প্রতিরোধের উপরে নির্ভর করবে, কিন্তু হবে। সেদিকেই আমরা যাচ্ছি। তাই এই প্রক্রিয়াটা হওয়া উচিত। হ্যাঁ, ঝড় হলে যেমন যারা সতর্ক মানুষ বুঝতে পারে, আকাশটা দেখে ঝড় আসছে, কালো আকাশ, কালো হয়ে গেছে, ঈশান কোণে মেঘ না পূব কোণে মেঘ না কি কোণে মেঘ, এটা দেখে যারা আগাম বুঝতে পারেন, তারা অবশ্যই সেইভাবে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু সবাই কি পারেন? পারেন না। অনেকেরই ঘর বাড়ি ভেঙে যায় এবং ঘর বাড়ির নিচে তারা চাপা পড়ে মারা যান। তো তাই তো, এটাই তো হয়ে আসছে। তাই সবাই বুঝতে পারবেন, সবাই সতর্ক হবেন, এমনটা কখনোই প্রত্যাশিত নয়। তাহলে তো প্রক্রিয়াটাই সম্পন্ন হবে না। তাই কেউ কেউ বুঝতে পারবেন, কেউ অ্যালার্ট হতে পারবেন। এই কেউ এর জন্যই বলা, ইটস রিয়ালিটি। কেউ জীবনানন্দ দাশ বলে গেছেন, উনি বলেছেন বলেই নয়, এটা রিয়ালিটি। সেটা যেমন কবিতার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা জীবনের যে কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রেই প্রযোজ্য, যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য। সকলেই কবি নয়, কেউ কবি। সকলেই শিক্ষক নন, কেউ শিক্ষক। এটা যদি আমরা দেখা যায় আমরা যদি আরো ব্যাপকভাবে দেখি, জীবনের সর্বক্ষেত্রে এটাকে প্রয়োগ করা যায় যদি আমরা গভীরে যাই। তো তাই সেটাই হবে। তাই তাদের প্রতি ভুল বুঝে গালাগালি দিয়ে উষ্মার পরিমণ্ডল তৈরি করে কোনো লাভ নেই। তারাও ঠিক, আপনিও ঠিক, আমরাও ঠিক। কি মহাকালের থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। থিসিস না থাকলে অ্যান্টিথিসিস জন্ম হয় না। আর থিসিস অ্যান্টিথিসিসের যদি বিক্রিয়া না ঘটে, মিলনই বলুন, বিক্রিয়াই বলুন, সংঘাতই বলুন, না ঘটে, তাহলে সিনথেসিসের জন্ম হয় না। তাই যেটা ঘটছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারকে কেন্দ্র করে যেটা হচ্ছে, সরকার যেটা করছে, বিগ ফার্মা যেটা করছে, জায়োনিস্ট পলিসি যেটা যেভাবে রূপায়িত হচ্ছে, সেটা থিসিস, এটা অনিবার্য থিসিস। আর আমরা যারা এটাকে ধরে ফেলছি এবং সতর্ক হতে বলছি, এই ক্ষেত্রে এই করুন, এইভাবে ভাবুন, প্রশ্ন করুন, বিনা প্রশ্নে ভ্যাকসিন নেবেন না, জমি বাড়ি বিক্রি করে মডার্ন ব্র্যান্ডেড স্কুলে ছেলে মেয়েকে পড়াবেন না, হাতের কাজ শেখান, সেটাই টিকে থাকবে আগামীতে, ডিগ্রির পেছনে ছুটবেন না। এই যে কথাগুলো আমরা বলি, বা ছোট দোকান থেকে কেনাকাটা করুন, ফুটপাত থেকে কেনাকাটা করুন, এগুলো বলি, তারা হলাম অ্যান্টিথিসিস। যারা প্রকৃতির কাছাকাছি থাকতে চাই,
প্রাকৃতিক পন্থায় যতটা সম্ভব বেঁচে থাকতে চাই, তো তারা অ্যান্টিথিসিস। আর এই দুয়ের যে সংঘাত, কনফ্রন্ট্রেশন, কনফ্লিক্ট, তার ফলে যেটা উৎপন্ন হবে আগামীতে সেটা হলো সিনথেসিস। সেটা কেমন হবে দেখতে, সেটা আমরা কিন্তু জানি না। হাউ উইল ইট লুক? তবে সেটা যে থিসিস হবেন, থিসিস মানে বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি সমাজকে, আর্থসামাজিক ক্ষেত্রে, জিওপলিটিতে, সেটা যে তেমন কিছু হবে না সে ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু কি হবে, কেমন হবে, কতটা হবে, সেটা আমি অনুমান করতে পারি মাত্র, আমার সিক্স সেন্স দিয়ে বুঝতে পারি। সেটা এখন নাইবা বললাম, সেগুলো টুকরা টাকরা বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে বলেছে। তাহলে এই কনফ্লিক্টটা কিন্তু অনিবার্য। যদি আপনারা কুরুক্ষেত্র দেখেন, সেখানে কৌরব পাণ্ডব দেখেছেন। কৌরবদের কি শুধু গালিগালাজ করবেন? নিশ্চয়ই করবেন না। তারাও মহাকালের একটা দিক, তাই তো? পাণ্ডব তারা বিরুদ্ধাচরণ করেছিল কৌরবদের, ধরে নিলাম ওটা অ্যান্টিথিসিস। আমি মাইক্রো অর্থে বলছি, ম্যাক্রো অর্থে বলছি না। তাহলে কৌরবরা থিসিস, পাণ্ডবরা অ্যান্টিথিসিস। সিনথেসিস কি হলো আমরা জানি, তাই তো? তো কৌরবদের পরাজয় হলো, পাণ্ডবদের জয় হলো, যেহেতু শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পাশে ছিলেন। এই শ্রীকৃষ্ণটা কে আসলে? ব্যক্তি, পার্সন? না, ওটা মহাকাল, ওটা প্রক্রিয়া। মহাকালই যেমন এই কনফ্লিক্ট তৈরি করেন। কনফ্লিক্ট ইজ দ্য এসেন্স অফ নেচার, কনফ্লিক্ট ইজ দ্য এসেন্স অফ সিভিলাইজেশন। জঙ্গলে, প্রকৃতিতে যেমন বাঘ, হরিণ আছে, শুধু হরিণ থাকতে পারতো, বাঘ কেন থাকলো? কত সুন্দর হতো, তাই না? আহা, কিন্তু বাঘ তো থাকলো, ওটাকে আপনি অস্বীকার করতে পারেন? পারেন না। আলো যেমন থাকলো, অন্ধকারও তো তেমন আছে। অন্ধকার ছাড়া আলোর অস্তিত্ব কি আলাদা করে বোঝা যেত? যায়? যায় না। তাহলে এগুলো আসলে আমরা যেভাবে দেখি সাদা চোখে, বাহ্যিকভাবে দেখি, গভীরে যাই না, এগুলোকে দেখে আমাদের মাঝে মাঝে মনে হয় দে আর অপোজিং ফোর্সেস। তারা একে অপরের বিরোধী শক্তি। আলো, তার বিরুদ্ধে অন্ধকার। জন্ম, তার উল্টো মৃত্যু, তাই তো? ব্যাপারটা কি তাই? না না না, আমি এগুলোকে বিরোধী শক্তি বলে মনে করি না, অপোজিং ফোর্সেস মনে করি না। আমি মনে করি এগুলো কমপ্লিমেন্টারি ফোর্সেস, পরিপূরক। পরিপূরক। একটা না থাকলে আরেকটার অস্তিত্বই থাকে না, বিপন্ন হয়। তেমন করেই কৌরবরা ছিল বলেই তো পাণ্ডবদের আলাদা একটা আইডেন্টিটি তৈরি হলো না। শ্রীকৃষ্ণের দরকার পড়লো, তাই নয় কি? ভাবুন, কৌরব নেই, শুধুই পাণ্ডব, বা পাণ্ডব নেই, শুধুই কৌরব, তাহলে শ্রীকৃষ্ণ কি করতেন? কি শিক্ষা দিতেন? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য, কাকে বলতেন? এটা বলার জন্যই তো একটা কনফ্লিক্ট চাই। আমরা তেমনই একটা কনফ্লিক্ট দেখছি। আমরা একদিকে আমরা কৌরব নই, এ ব্যাপারে আমি নিশ্চিত। আমরা পাণ্ডব। আর যেটা আমরা অ্যান্টিথিসিস। আর আমাদের সঙ্গে শ্রীকৃষ্ণ আছেন। তিনি কে? তিনি মহাকাল। তিনিই লড়াই বাঁধিয়ে দেন, তিনিই লড়াই বাঁধিয়ে দেন, তিনিই কনফ্লিক্ট তৈরি করেন, তিনি পরীক্ষা নেন। মানুষ হয়ে জন্মেছ অমৃতের পুত্র, পুত্র কন্যা, এত 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 গভীর তীক্ষ্ণ ধী শক্তি মস্তিষ্ক দিয়ে পাঠিয়েছি তোমাদের, সেটা প্রয়োগ করবে না? আর সেটা প্রয়োগ করার জন্য তো একটা পরিস্থিতি তৈরি করতে হয়। এমনি এমনিতে প্রয়োগ হয়? প্রয়োগ হয় না। সেই পরিস্থিতি আমি তোমাদের জন্য তৈরি করি।
রণক্ষেত্র তৈরি করি, কুরুক্ষেত্র তৈরি করি, আর সেইখানে দাঁড়িয়ে তোমাকে পক্ষ বেছে নিতে হবে, বুদ্ধি প্রয়োগ করতে হবে, গভীরতা প্রয়োগ করতে হবে, তবেই তুমি অমৃতের পুত্র কন্যা, তুমি টিকে থাকবে পৃথিবীতে, তোমার আগামী টিকে থাকবে, তোমার প্রজন্ম টিকে থাকবে, আর না পারলে ভ্যানিশ, হারিয়ে যাবে। তবে এই হারিয়ে যাওয়া মানেও কিন্তু একটা হারিয়ে যাওয়া আসলে নয়। মহাবিশ্বে, মহাকালে জন্ম বলে কিছু নেই, মৃত্যু বলে কিছু নেই, নেই কিছু। কনজারভেশন অফ ম্যাটার যদি হতে পারে, তো কনজারভেশন অফ এনার্জি তো তারই একটা দিক মাত্র। বিপুলায় পৃথিবীর কতটুকু জানে, তাই এসব বাদশিক। কিন্তু এই যে যেহেতু মানব দেহ একটি অস্তিত্ব, তাকে ছাড়া তো আমাদের চেতনা আমরা ধারণ করতে পারি না, যদিও মহাবিশ্ব মানেই একটা চেতনা, তাকে আমরা ফিল করতে পারি না। কিন্তু বেঁচে থাকতে হয় তো, আর বেঁচে থাকার জন্যই কিছু বুদ্ধি প্রয়োগ করতে হয়, আর মহাকাল আমাদের সেই বুদ্ধিটা দিয়েই পাঠিয়েছে। অ্যালার্ট করার ব্যবস্থাও মহাকাল করে রেখেছে। যারা বুঝতে পারে, শুনতে পারে, অ্যালার্ট হয়, হলো, বাকিরা বাঘের খাদ্য। কিরকম? এই যেমন একটু আগেই আমি আপনাদের বললাম যে মহাকাল হরিণ তৈরি করে থেমে যায়নি, প্রকৃতি বাঘও তৈরি করেছে। বেশ, শুধু কি তাই, প্রকৃতি বাঁদরও তৈরি করেছে, যারা গাছের ডালের মগ ডালে বসে প্রথমে বাঘটাকে দেখতে পায়, তারপরে চেঁচামেচি করে, তারা অ্যালার্ট করে বা নিজেরা অ্যালার্ট হয়, কারণ বাঁদর কিন্তু বাঘেরও খাদ্য শুধু হরিণ নয়, বাঁদরও বটে, তাই তো? তো সেই যে তাদের আলাপচারিতা, তাদের চেঁচামেচি, আশঙ্কা, যেসব হরিণ বুঝতে পারে, শোনার চেষ্টা করে যে বাঁদরগুলো কি বলছে, মগ ডালের উপরে বসে থাকা বাঁদরটা কি বলছে, যদি বুঝতে পারে, তারা অ্যালার্ট হয়ে নিরাপদ দূরত্বে সরে যায়, আত্মরক্ষা করতে পারে বাঘের থাবা থেকে। কিন্তু সব হরিণরা কি পারে? পারে না। পারলে কি চলতো না, তাহলে বাঘের খাদ্য কি হতো? কি মুশকিল, ওটা তো পারবে না। তাই তারা কি বলবে? তারা বলবে, ধুর, বাঁদর গাছের ডালে মগ ডালে বসে উল্টো পাল্টা বকছে, সব জানতা গামছাওয়ালা। তাই তো, বাঁদর, তাদেরকে তো ফেস করতেই হবে। সেটাই তো হচ্ছে। যারা অ্যালার্ট হচ্ছেন, তারা ব্যবস্থা করছেন, প্ল্যান বি এর দিকে যাচ্ছেন, আর যারা বাঁদর মনে করে অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তারা তাদের দিকে যাচ্ছেন। ঠিক ভুল বলে কিছু নেই বিশ্বে, পরিণতি আছে, সেটা আমাদের উপরে অনেকটা, পুরোটা নয়, অনেকটাই। সেই কাজটাই আমরা কয়েকজন চেষ্টা করে যাচ্ছি। আসুন এবার প্রসঙ্গে। সাম্প্রতিক খবরের মধ্যে আমরা যেটা বলবো সেটা হলো, অবশ্যই আপনারা জানেন সাম্প্রতিক খবরে কি কি ঘটছে, তবে ভ্যাকসিনের ক্ষেত্রে কেউ কেউ প্রশ্ন করেছেন, তাদেরকে বলি যে আগামী ভ্যাকসিন অবশ্যই ডেঙ্গু ভ্যাকসিন আসছে, 2027-এর প্রথম দিকেই আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমি আগেই বলেছি। আর এই ভ্যাকসিনের ইনিশিয়াল ডোজগুলো প্রায় 40 থেকে 50,000 ডোজ, সেটা জাপানই তৈরি করছে, মানে জাপানেই তৈরি হচ্ছে, সেটা ভারতে দেওয়া হবে। তার পরবর্তীকালে চাহিদা অনুযায়ী, ডিম্যান্ড অনুযায়ী, বায়োলজিক্যাল যে সংস্থাটি ভারতের, আসলে সবই তো ইনভেস্ট করে বিল গেটসরা, যাই হোক, তার সঙ্গে যৌথ উদ্যোগে আমাদের দেশেও ডেঙ্গু ভ্যাকসিন উৎপাদনের কাজ শুরু হবে, সেই প্ল্যান রূপরেখা তৈরি। কিন্তু ইনিশিয়াল লট যেটা, স্টক যেটা, সেটা জাপানেই তৈরি হচ্ছে, জোর কদমে কাজ চলছে। ক্লিয়ার? তাই এই মুহূর্তে আগামী 2-1 মাসের মধ্যে নতুন ডেঙ্গু ভ্যাকসিনের কোনো সম্ভাবনা নেই। আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে সম্ভাবনা রয়েছে।
তাই এখন এসব নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, সতর্কতা বজায় রাখুন, সজাগ করুন মানুষকে। হ্যাঁ, 4 থেকে 60 বছর বয়সীদের দেওয়া হবে, প্রথমে প্রাইভেটে আসবে, তারপরে সরকারি জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় ঢুকিয়ে চাপ দিয়ে দেওয়ানো হবে। আর ইতিমধ্যেই আমাদের সনাতন সরকার জানিয়ে দিয়েছে যে সরকারি সুযোগ সুবিধা নিতে চাইলে তো সরকারি ভ্যাকসিন নিতেই হবে। তো আমরা জানি অগ্নিমিত্রা মিত্রা পাল মহাশয়া বলেছেন, মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন। তো ডেঙ্গু ভ্যাকসিনের ক্ষেত্রেও যে এর পুনরাবৃত্তি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই চাপের জন্য তৈরি থাকুন এবং কিভাবে চাপ মোকাবিলা করবেন তার জন্য তৈরি থাকুন। আরো একবার বলে দিই, আর্টিকেল 21 অনুসারে কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয় এখনো পর্যন্ত। তবে এক দেশ এক ভোটকে কাজে লাগানোর জন্য যেমন করে সংবিধান সংশোধনের দিকে যাওয়া হচ্ছে, তাহলে আগামীতে যদি এটা সফল হয়ে যায়, এবং সফল হওয়ার সম্ভাবনাই বেশি, এটা আমি বহু আগেই বলেছি, এক দেশ এক ভোট, তখন কিন্তু একচ্ছত্র ক্ষমতায় চলে আসবে এই রাজনৈতিক দলটি। বুঝতেই পারছেন, সেটা এই রাজ্য এবং কেন্দ্র ডাবল ইঞ্জিন হিসেবেই চলতে থাকবে। এবং তখন সংবিধান সংশোধন করে আর্টিকেল 21-কেও ভ্যানিশ করে দেওয়াটা অসম্ভব কিছু ব্যাপার নয়, কিন্তু আমি বলে রাখলাম, ভয় দেখাচ্ছে না, আমি রিয়ালিটিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই মাত্র। এই পর্যন্তই। এটা গেল ভ্যাকসিনের বিষয়। তো এক দেশ এক ভোট নিয়ে আমি আগে আলোচনা করেছি, পরবর্তীকালে একটি ডেডিকেটেড ভিডিও রাখবো এই এক দেশ এক ভোট আসলে কি উদ্দেশ্যে করা হচ্ছে। এবারে সাম্প্রতিক খবরের মধ্যে আমরা দেখে নিই যে ত্রিপুরাতেও একই রকম ভাবে নিয়োগ হচ্ছে না বলে একটি খবর আমি আমার ফেসবুকে দিয়েছি। টেট উত্তীর্ণ শিক্ষকদেরকে নিয়োগের দাবিতে ত্রিপুরার শিক্ষক সংগঠন দরবার করছে, শান্তিপূর্ণভাবে আবেদন জানাচ্ছে। শান্তিপূর্ণ, অবশ্যই শান্তিপূর্ণ, এটা আপনারা দেখেছেন। পাশাপাশি আবার আপনারা জানেন বিহারের খবর এই মুহূর্তে সেটি পোস্ট করেছি, সেখানেও নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রণক্ষেত্র দিয়েছে পাটনা, রণক্ষেত্রের আকার নিয়েছে এবং নিয়োগকে প্রক্রিয়াকে, মানে সরকারি ক্ষেত্রে আর কি, বিহার পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি, তো তার নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ করার জন্য, মানে পরীক্ষাকে বন্ধ করার জন্য, যেহেতু অনিয়ম হয়েছে, যেহেতু দুর্নীতি হয়েছে, তাই তাকে বন্ধ করবার জন্য, একেবারে শিখেই তোলার জন্য, পুরো প্রক্রিয়াটাকেই বাতিল করার জন্য রাজপথে নেমেছে বঞ্চিত যারা পাননি আর কি। এটাই তো চলছে, আমাদের রাজ্যেও চলছে। বলাই বাহুল্য, তাদেরকে প্রমোট করা হচ্ছে, ফান্ডিং করা হচ্ছে। আগে হ্যাঁ, এটাই তো হবে এবং করাটা খুবই সহজ আর কি। তাহলে বিহারেও একই রকম অবস্থা, অর্থাৎ সেখানেও আমরা জানি যে সেখানে সরকারি চাকরির নিয়োগের যে পরীক্ষা বিপিএসসির অধীনে, সেটাকেও বাতিল করার দিকেই সরকার এগোবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ এই কারণেই এই আন্দোলনগুলোকে ওরা প্রমোট করছে। আমাদের রাজ্যেও দেখবেন ইউজিসির অধীনে যে নেট পরীক্ষা, সেখানেও কয়েকটি সাবজেক্টকে আবার পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, কলেজের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি, কলকাতায় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও যে পরীক্ষা চলছিল, সেগুলো বেশ কয়েকটি পরীক্ষা ইতিমধ্যেই আবার প্রায় 60টি কলেজে এই তাদের পড়ুয়াদের একটা, মানে 10,000-এর মতো পড়ুয়া, তাদের আবার পরীক্ষার ডেট ফেট, মানে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। মানে শিক্ষাকে ঢেলে সাজাতে গেলে, রিসেট করতে গেলে, সমস্ত সিস্টেমকেই রিসেট করছে ওরা, জায়নিস্টরা। তো শিক্ষা তো একটা বড় লাভজনক ক্ষেত্র, ওদের মুনাফা, তো ওদের এটা করতেই হবে। আর এই প্রথাগত ডিগ্রি শিক্ষা যারা নিয়ে বসে আছেন, তাদের আর কোনোদিন কোনো চাকরি বাকরির আশা করবেন না, মানে এর উপরে ভিত্তি করে সরকারি চাকরি বিশেষ করে। হ্যাঁ, প্রাইভেট ফার্মে জয়েন করতেই পারেন, সেটা আলাদা কথা, আমি সরকারি চাকরির কথা বলছি। তাহলে এই হলো পরিস্থিতি। ত্রিপুরা, বিহার, পশ্চিমবঙ্গ, সর্বত্রই একই চিত্র, যেটা আমি বহু আগেই বলেছিলাম। 2020 সালেই স্কুল ইজ ডেড, লং লিভ দ্য স্কুল বলে একটি প্রবন্ধে, যেটি অমৃতস্বর পুত্র দ্বিতীয় খণ্ডে আছে। তো সেগুলোই ঘটছে।
এবার আসি আমাদের রাজ্যের ক্ষেত্রে। আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে 2016-র ক্ষেত্রে খুব ভাগ্য ভালো হলে, লাক ভালো হলে এক্সটেনশন হবে এই পর্যন্তই, সেটা হয়েছে, মানে হয়ে গেছে আর কি, ধরে রাখুন। আম, ফিরে আসবে না কখন, কোনোদিনই 2016 ফিরবে না। ওগুলো যারা আন্দোলন করছেন নেতা, তারা জানেন কিনা জানি না, বা তারা হয়তো জানেন, তাদেরকে দিয়ে এইভাবে ভেন্টিলেশনের কাজটা করা হচ্ছে, কারণ সমস্ত আন্দোলন নেতা নেতৃত্ব হাইজ্যাক্ট, জেনে শুনে হাইজ্যাক্ট অথবা না বুঝে হাইজ্যাক্ট। কি বলেছিলাম যে 2025-এর নতুন নিয়োগ যে এসএলএসটি, সেটা হবে না। আমি আবার বলছি, হবে না। হবে না, ওটা দেরি করবে, করতে 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 আদালতকে দিয়েই ওটাকে কবরে পাঠিয়ে দেবে, এবং তারপরে নতুন নিয়োগ নীতি আসবে কন্ট্রাকচুয়াল। স্থায়ী শিক্ষকতার পদ আর থাকবে না আমাদের দেশে। শুধু শিক্ষকতা কেন, সরকারি ক্ষেত্রেও টপ আমলা এবং এসেনশিয়াল সার্ভিসেস কিছু ছাড়া স্থায়ী সরকারি চাকরি থাকবে না। অস্থায়ী, সবই অস্থায়ী, কন্ট্রাকচুয়াল। এটা গিগ ইকোনমি, বারবার করে বলছে। তাই নতুন নিয়োগ আইনের জন্য তৈরি থাকুন। তাই 2025 এসএলএসটির জন্য ওই যে সেপ্টেম্বর মাস থেকে নাকি আবার প্রক্রিয়া শুরু করবে, একবার বললো আমাদের মার্চ মাস থেকে সময় দিন, মার্চ থেকে সব হয়ে যাবে, এখন আবার বলছে সেপ্টেম্বর থেকে হবে। কত রকমের কথাবার্তা। আবার কেউ বলছে আমাদের একটা বছর সময় দিন, সব কি দিগন্ত খুলে দেব, মানে সেপ্টেম্বর থেকে নাকি চাকরির দিগন্ত খুলে যাবে। এগুলো তো বলে চলেছেন মুখ্যমন্ত্রী। আর এই অধম 2020 সাল থেকে, লকডাউনের কয়েকদিন আগে থেকেই যা বলে আসছে সেগুলোই কিন্তু ঘটছে। এটা জিওপলিটিটা বুঝলে এগুলো মানে বুঝতে গেলে জ্যোতিষীগিরি করতে হয় না। এই ডোন্ট নিড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, ইউ মাস্ট হ্যাভ দ্য গ্রাস্প অফ জিওপলিটি। তাহলে সেপ্টেম্বর থেকে নাকি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, নভেম্বরে সব শেষ হয়ে যাবে, সবাই অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে নাচতে নাচতে স্কুলে প্রবেশ করবে। তাহলে এপ্রিল পর্যন্ত কেন সময় চাইছে এসএসসি, রাজ্য সরকার, মানে এসএসসি কেন সময় চাইছে এপ্রিল পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা? নভেম্বরে যদি হয়ে যায় তাহলে নভেম্বর অবধি সময় চাইতো, এপ্রিল অবধি কেন চাইছে? 8 মাস কেন টানছে? হ্যাঁ, গুন্ডা দমন আইন পাশ হয়ে গেছে, ধরে রাখুন। হ্যাঁ, বলছি আংশিকভাবে পাশ হয়েছে, ও পুরোটাই ধরে রাখুন। সেখানে কি হবে? মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন দেশ বিরোধিতা করা যাবে না, পোস্ট করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, বললে বিনা বিচারে 12 মাস আটকে রাখা যাবে। এটা গুন্ডা দমন আইন। মানে কি? দেশ বিরোধিতা মানে কি? দল বিরোধিতা। অর্থাৎ বুঝে নিতে হবে দেশ আর দল এখন একাকার। আগে হ্যাঁ, এক দল এক দেশ, অর্থাৎ আপনি যদি শাসক দলের বিরুদ্ধে কিছু বলেন সেটাই হয়ে যাবে দেশ বিরোধিতা। বাস্তবে কি তাই? দেশ আর দল কি এক? মোটেই নয়। দল আসে যায়, দেশ থেকে যায়, তাই তো আমরা জানি। তাহলে এক্ষেত্রে দল বিরোধিতা, দলের বিরুদ্ধে কিছু বলতে গেলে সেটা দেশ বিরোধিতা হয় কেন? কিভাবে হয়? কোন যুক্তিতে হয়? বিনা বিচারে 12 মাস আটকে রাখবে, রাখুক, এই অধম তো থামবে না। এই অধম তো থামবে না, এ তো বলেই চলবে। গাছের মগডালে বসে থাকা মাদর অনেকটা দেখা যায়, মগডালে বসে থাকলে। হ্যাঁ, অনেক দূর অব্দি দেখা যায়, যাই তো। তো যাই হোক, তাহলে এটা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাহলে ক্ল্যারিফাই করতে হবে ওকে, বা যারা এই আইন টাইনগুলো আনছে, দেশ বিরোধিতা মানে কি? মানে কি দেশ বিরোধিতা মানে কি? সেটা কি দলের বিরোধিতা করা, দলের পলিসির বিরুদ্ধে বলা? সেটা কি করে দেশ বিরোধিতা হয়? দেশ মানে কি এটা আগে বোঝাতে হবে। দেশ কাকে বলে? দেশ মানে কি নরেন্দ্র মোদী? দেশ মানে কি আদানি? দেশ মানে কি আম্বানি? দেশ মানে কি বিল গেটস? না, দেশ মানে জনতা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ।
দেশ মানে আসলে কি সেটা আগে ক্ল্যারিফাই করতে হবে, তারপরে দেশ বিরোধিতার সংজ্ঞা ডেফিনেশন দিতে হবে, তবেই ব্যাপারটা ক্লিয়ার হবে অধমের কাছে বা আমাদের মতো মানুষের কাছে, নইলে তো প্রশ্ন চলবেই। তাহলে এই আইনগুলো কেন আসছে, টাইমিংটা খেয়াল করুন। যখনই আসলে বাস্তবে নিয়োগ হবে না এবং নতুন নিয়োগ আইন আসবে, বেসরকারীকরণ তুঙ্গে উঠছে, তখন কি হবে? যারা এখনো স্বপ্ন দেখছেন সরকারি চাকরির, যাদের ডিগ্রি নিয়ে তারা বসে আছেন, বিএড করে বসে আছেন, এমএড করে বসে আছেন, শুধুমাত্র শিক্ষকতা নয়, সরকারের বিভিন্ন ক্ষেত্রে নার্সিং থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যারা অপেক্ষায় আছেন, সেসব ক্ষেত্রেও তো নিয়োগ হবে না। তারা কি করবেন? টপ লেভেল কতিপয় বাদ দিয়ে তারা কি করবেন? তারা তো বিক্ষোভ করবেন, পথে নামবেন, শিক্ষকরাও আরো বেশি করে পথে নামবেন আগামীতে। যখন খেলাটা ধরে ফেলবেন, সংখ্যাটা বাড়বে, দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন তাদের কি করে মোকাবিলা করবে? তার জন্য তো আইন লাগবে। তাহলে একদিন কি দেশে গুন্ডা ছিল না? তাহলে আইন ছিল না কেন? গুন্ডা দমন আইন এখন লাগছে কেন? কাদেরকে গুন্ডা বলা হবে, কাদেরকে গুন্ডা বানানো হবে? একটু ভাবলেই বুঝতে পারবেন হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। তাই এই ধরনের বিক্ষোভকে মোকাবিলা করবার জন্যই ডাব্লিউবিপি রেজাল্ট নেই, এসএসসি গ্রুপ ডির রেজাল্ট নেই, কোথার কিসের রেজাল্ট বেরোচ্ছে? পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ কার রেজাল্ট বেরিয়েছে? পঞ্চায়েতের নিয়োগ হওয়ার কথা তখন থেকে শুনে আসছিলাম, সবাই লাফালাফি করছিল আমার পোস্টে এসে, কোথায় পঞ্চায়েতের নিয়োগ নোটিফিকেশন? কোথায়? দিলীপ ঘোষ মহাশয় কি বলেছেন প্রচুর নিয়োগ হবে পঞ্চায়েতে? হোয়ার ইজ দ্য নোটিফিকেশন? পিএসসি কে দিয়ে নাকি পঞ্চায়েতের নিয়োগ করানো হবে, অনেক সময় লাগবে। বেশ, সময় তো সবকিছুতেই লাগছে, অতি দ্রুত বর্বণও বলেছেন। সেদিন শিক্ষক মহাশয়রা 2022 স্টেটের হবু শিক্ষকেরা, তারা তাকে কি করবে? সংবর্ধনা দেওয়ার ছলে কি করবেন? যদি একটু সম্বোধনা দিতে গিয়ে দুটো কথা বলা যায়, একটা ছোট ফুলের তোড়া একখানা উত্তরেও নিয়ে গিয়ে মন্ত্রী তো বুঝতে পেরেছেন যে সম্বর্ধনা কেন দিচ্ছে। ও এসবের কি দরকার ছিল? এসবের কি দরকার ছিল? আপনি তো জানেন রে বাবা, উনি যে কারণে ক্ষমতায় আছেন, কি বলতে হবে? দেশ সেবা, মানব সেবা। সেই কারণেই শিক্ষকেরা তাকে সম্বর্ধনা দিতে গেছে। কি নিজের আখেরটা গোছানো, উনি তো গুছিয়েছেন, এবার শিক্ষকেরাও তো চাইবেন আমাদের চাকরি বাকরি হোক, সন্তান পরিবার হোক, ভালো করে বাঁচি, এটাও তো অন্যায় নয়। তো তারা কি দোষ করলো? উনি যদি গোছাতে পারেন, উনিও তো শিক্ষক ছিলেন। তো ওই শিক্ষকরা কেন গোছাতে চাইবেন না? তো তারা গেছেন, কিন্তু দেখা করবেন কি করে? এটা তো অজুহাত চাই, সম্বর্ধনা। এইবার মন্ত্রী তো বুঝতে পেরেছেন, ওরে বাপ রে বাপ, এ তো সম্বর্ধনা দেওয়ার নামে এক্ষুনি সেই প্রশ্নটা করবে। ঠিক হলো তাই। মন্ত্রী তো চলে যেতে পারলে বাঁচেন, মানে অতি দ্রুত বর্বন, মানে অতি দ্রুত নিয়োগ হবে না, উনি অতি দ্রুত সেখান থেকে চলে যাবেন। তো এই কারণেই বুঝতে হবে যে উনি অতি দ্রুত নিয়োগের কথা কিন্তু বলেন, ওটা বললেও বুঝতে হবে যে তিনি আসলে অতি দ্রুত সেখান থেকে প্রস্থান করতে চান। মানে এই অপ্রীতিকর ব্যাপারগুলো বেকার ছেলে মেয়েদের, যুবক যুবতীদের সামনে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা তার আসলে নেই। তিনি অস্বস্তিতে ভোগেন। আফটার অল রক্ত মাংসের মানুষ তো, এক সময় তো শিক্ষক ছিলেন, এখনো তো অন্তরাত্মা বলে হয়তো কিছু আছে নাকি? তাই এসব জিজ্ঞাসু অসহায় সব যুবক যুবতীদের সামনে তিনি বেশিক্ষণ থাকতে পারেন না। তিনি চলে যেতে পারলে বাঁচেন, এই কারণেই তিনি অতি দ্রুত প্রস্থান করেন। কারণ কিছু বলার তার আসলে নেই তো। উনি কি বলবেন, কি উত্তর দেবেন, কি জবাব দেবেন? উনিও তো বড়ে, আর্থসামাজিক বড়ে, আন্তর্জাতিক জায়নিস পলিসি, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, গোটা বিশ্বকে তাদের কন্ট্রোলে নেওয়ার জন্য, জায়নিস কন্ট্রোলে নেওয়ার উদ্দেশ্যে যে পলিসিটা বানিয়েছে, সেই পলিসি রূপায়ণের জন্যই তাকে আনা হয়েছে। শিক্ষাক্ষেত্রে তিনি এটা করবেন,
বড় ক্ষেত্রে মুখ্যমন্ত্রী করবেন, মমতা ব্যানার্জিও যতটা করার করে গেছেন। ভাতা নির্ভর ভারত, আত্মনির্ভর ভারত নয়, ভাতা নির্ভর ভারত। জীবিকা এখানে থাকবে না, নিয়োগ থাকবে না, সরকারি চাকরি উঠে যাবে। তো বহু আগেই বলেছে, তিনি সেটা তো জানেন, তাই তিনি ওখান থেকে অতি দ্রুত প্রস্থান করেন। আর শিক্ষক মহাশয়েরা কি বোঝেননি এখনো? জিও পলিটিটা বোঝেন না মাস্টার মশাই? আমিও তো মাস্টার মশাই, এককালে বহু স্কুলে কলেজে পড়িয়েছি, নিজের ইচ্ছেতে পড়িয়েছি, স্বেচ্ছাশ্রম দিয়েছি, কখনো পারিশ্রমিক নিয়ে পড়িয়েছি, বেতন নিয়েও পড়িয়েছি। আমি তো শিক্ষকতা ছাড়া জীবনে কোনো কাজই করিনি। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীকালে লেখালেখি করছি, বইপত্র, ঠিক আছে, এখন যেমন লেখক। কিন্তু এগুলো তো আসলে আমাদের পোশাকই পরিচয়। শিক্ষকতা, শিক্ষক, এটা তো আসলে উইজডম। লেখকও তাই, কোনো বিরোধ নেই, উইজডম। তো সেটা কি আপনাদের নেই? আপনারা কি বুঝতে পারছেন না যে তাঁরাও আসলে বন্দী হয়ে আছেন? তাঁরাও কিছু করতে পারছেন না, কারণ ফান্ডিংটা তাদের হাতে নেই। নোট ছাপানোর ক্ষমতা অতি দ্রুত বর্মন সাহেবের নেই, মুখ্যমন্ত্রী সাহেবেরও নেই নোট ছাপানোর ক্ষমতা, যে আপনাদের মাইনে চাকরি দিয়ে নোট দিয়ে দেবেন, 40,000, 50,000, 60,000 টাকা করে নোট ধরিয়ে দেবেন। এটা কারা কন্ট্রোল করে? রিজার্ভ ব্যাংক নোট ছাপায়? নোট কতগুলো ছাপায়? রিজার্ভ ব্যাংকে কে কন্ট্রোল করে? এগুলো তো জানতে হবে, বুঝতে হবে। ফান্ডিংটা কোথায় কিভাবে হবে? সরকারি খাতে হবে, এসেনশিয়াল সার্ভিসে হবে, ভাতাতে কতটা হবে, ডোলে, ভাতা মানে ডোল, সেগুলো কারা ঠিক করে? আমাদের দেশে সার্বভৌমত্ব আছে? আর উই আর রিয়ালি সাভরেন নেশন? না, নেই। আমরা স্বাধীনও হইনি। ওটা তো আন্ডারস্ট্যান্ডিং ছিল জওহরলাল নেহরু। ভারত স্বাধীন হলো? কে বলেছে ভারত স্বাধীন হয়েছে? জিও পলিটিটা বুঝুন, কমনওয়েলথটা বুঝুন। হয়নি, সেটাই তো চলছে। মাঝে সোভিয়েত ইউনিয়ন ছিল, ভারত, ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়েছিলেন বেশি করে, মৈত্রী স্থাপন করেছিলেন বলে আমাদের দেশে সরকারি ব্যবস্থা শক্তিশালী হয়েছিল, সরকারি চাকরি হচ্ছিল, মিক্সড ইকোনমি প্রতিষ্ঠিত হয়েছিল। ইন্দিরা গান্ধী বড় বড় 6টি সংস্থাকে, ন্যাশনাল টেক্সটাইল থেকে শুরু করে, ব্যাংকিং থেকে শুরু করে, মাইনিং থেকে শুরু করে সবগুলোকে সরকারের অধীনে নিয়ে এসেছিলেন, কারণ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের আন্ডারস্ট্যান্ডিং, ভালো সম্পর্ক, অর্থাৎ রাষ্ট্রীয়করণ, ন্যাশনালাইজেশন, সমাজতান্ত্রিক পলিসি ছিল তখন। তাই তো এখন তো সেসব নেই। আর তাই এখন তো পুরোটাই ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাই এটা বুঝুন, নাহলে এটা চলতেই কতদিন এইভাবে করবেন? এইভাবে হবে না। আবেদন নিবেদন করে কিচ্ছু হবে না। তাহলে কি করলে হবে? ওই যে নেতাজির পথ, তাও ঐক্যবদ্ধ, তাহলে কিছু অন্তত বিশাল বড় বিপুল একটা আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন, শিক্ষক, সরকারি কর্মচারী নির্বিশেষে, তবেই কিছু একটা হওয়া সম্ভব। সেটা কি হবে? আমি জানি হবে না, ওরাও জানে হবে না, তাই এটা চলতে থাকবে। গেল। তাহলে 2025-এর নতুন নিয়োগ হবে না, হবে না, হবে না, মানে স্থায়ী পদে নিয়োগ হবে না। চলতে থাকবে, চলতে থাকবে, ততক্ষণ মতো নতুন নিয়োগ পলিসি এসে পুরো 2025-কেই লাটে তুলে দেবে। তারপরে কি হবে? বলবে নতুন নিয়োগের জন্য আবার পরীক্ষা হবে, নতুন করে আবার ছেলেমেয়েরা আশায় আশায় বুক বাঁধবে। ইতিমধ্যেই অনেকের বয়স চলে যাবে, তারা আবার বাধ্য হয়ে আর থাকবে না, এইভাবে কমতে থাকবে। তারপরে আবার নতুন একটা বিজ্ঞপ্তি বের করবে, আবার ছেলে মেয়েদের ব্যস্ত করে দেবে, নতুনদের ব্যস্ত করে দেবে। এই যে আবার এসএসসি হবে, কোচিং সেন্টার কামাবে, যতটুকু পারার বিএড কলেজগুলো কামাবে, যতটুকু কামানোর। এই করতে 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 2030 এগিয়ে আসবে, তারপরে এসএসসি থাকবে না, স্টাফ সিলেকশন করে, স্কুল সার্ভিস কমিশন থাকবে না, বহু আগেই বলেছি, উঠে যাবে। পিএসসি থাকবে না, পাবলিক সার্ভিস কমিশন থাকবে না, 2030-এর মধ্যেই এগুলো উঠে যাবে। মিলিয়ে নেবেন আমার কথা। এগুলো ওরা টাইম পাস করছে, সময় নিচ্ছে। আর বিক্ষোভ কি করে সামলাতে হয় সে তার জন্য আইন তৈরি করছে। দেখছেন না এখন কি কাজ হচ্ছে? মুখ্যমন্ত্রী 100 দিনের ক্ষেত্রে কি বলেছেন? রাষ্ট্রীয় সুরক্ষা করেছেন উনি, যেন আগে ছিল সুরক্ষা ছিল না, ব্যাপারটা এরকম। আর কি করেছেন?
সংবিধান রক্ষা করেছেন। বেশ, আর কি বললেন? কর্মসংস্থান, বাপরে বাপ, জানি না, এখনো তো আমি তো আসার পর থেকে দেখছি অন্তত লক্ষাধিক হকার দোকানদারের কর্মসংস্থান চলে গেছে। ফুটপাত উচ্ছেদ থেকে শুরু করে স্টেশন থেকে রেলওয়ে এলাকা থেকে উচ্ছেদ করার ফলে, বুলডোজার নীতির ফলে লক্ষ লক্ষ মানুষের জীবিকা চলে গেছে। তাহলে কর্মসংস্থান কোথায় হলো? সরকারি ক্ষেত্রে হয়েছে, রেজাল্টই বেরোয়নি, আবার কর্মসংস্থান। তাহলে কোথায় কর্মসংস্থান হলো একটু আমাকে বুঝিয়ে দিন, যারা এখনো ভক্ত টক্ত আছেন। ভক্ত মানে আমি কিন্তু শুধু এই দলের ভক্ত বলি না, যে কোনো রাজনৈতিক দলের প্রতি অনুগত। কারণ রাজনৈতিক দলের ভক্ত হলে নিউ ওয়ার্ল্ড অর্ডার বোঝা যায় না। রাজনৈতিক দলকে দিয়ে ওরা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে। এখনো পোস্ট দেখা যাচ্ছে তৃণমূলের পাপে নাকি 2016 চাকরি গেছে। মোটেই নয়, এটা আগে থেকে পরিকল্পিত। তৃণমূলের পাপে 2016 প্যানেল বাতিল হলে তাহলে এখন তো তৃণমূল নেই, তাহলে এই সরকার তাদেরকে ফিরিয়ে আনুক না কেন? চ্যালেঞ্জ দিচ্ছি, ফিরিয়ে আনুক। সব তৃণমূলের দোষ? সব আন্ডারস্ট্যান্ডিং আছে দিদিমণির সঙ্গে দাদামণির। আমি এই অবধি করে যাব, ওবিসিটাকে এরকম করে যাব, 17% ধরে আমি নোটিফিকেশন বের করব, তোমরা এসে 7% দিয়ে ভোট পাঠিয়ে দেবে, আইন করে দেবে, তারপরে সব নিয়োগ ঝুলে যাবে। এগুলো আগে থেকে খেলা। মানুষের মগজটা যে কেন দিয়েছেন প্রকৃতি, আমি তো এটা এখনো বুঝতে পারলাম না। যাই হোক, তাহলে চলতে থাকবে। তাই কেন্দ্র থেকে 50 কোম্পানি, আগে হ্যাঁ কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন আমাদের রাজ্য সরকার, কেন আমাদের রাজ্যের পুলিশ নিয়োগ করা যায় না? না, স্কিল মাইনে দিতে হবে না, কেন্দ্রই তো আছে ডাবল ইঞ্জিনের বেনিফিট। এই ডাবল ইঞ্জিনের বেনিফিট জনগণ কতটা পাচ্ছে আর আদানি আম্বানি কতটা পাচ্ছে সেটা একটু পরে, এখনো না বুঝলে আর কোনোদিন বুঝবেন না। তবে এখনো যারা ভাবনা চিন্তা করছেন তারা হয়তো আগামী 2-1 দিনের মধ্যে বুঝে যাবেন, এই সামনের বছর মার্চ এপ্রিল নাগাদ। তাহলে নতুন পুলিশ নিয়োগ না করে কেন্দ্র থেকে 50 কোম্পানি 100 কোম্পানি যখন দরকার উনি চেয়ে নেবেন আইন শৃঙ্খলা মোকাবিলার জন্য। এই যে পুজোর আগে আগে নাকি তিনি চেয়েছেন, খবরও দেখলাম, পুজোতে নাকি শৃঙ্খলা মেনটেনের জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একটা কোম্পানি মানে কি 100 থেকে 135 জন, তাই না? তার মানে বুঝুন কত, 5 থেকে 6 হাজার বা তারও বেশি হতে পারে কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে আসছে। তাহলে পুলিশ নিয়োগ হয়ে যেতে পারতো এর মধ্যে। ডব্লিউবিপি রেজাল্টটা ঝুলে আছে, কি বুঝলেন? ওটা তো স্থায়ী চাকরি, সিভিক পুলিশ দিয়ে কাজ চলে গেলে আবার স্থায়ী চাকরি কেন হবে? কিছু হবে টপ লেভেলের, এই যেমন ডিএসপি, এসপি, এগুলো কি কন্ট্রাকচুয়াল হবে? ডিএম, এগুলো কন্ট্রাকচুয়াল হবে? হবে না। কিন্তু থানার যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল দিয়ে চালিয়ে নেওয়া যায়, জানেন তো, বেশিরভাগ ক্ষেত্রে। হয়তো ওসি, সেও তো সাব ইন্সপেক্টর প্রমোশন পেয়ে ওসি হয়। তাহলে যেগুলো যারা পলিসি রূপায়ণ করে, এক্সিকিউট করে, তাদের বাদ দিয়ে বাকি সবাইকেই কন্ট্রাকচুয়াল দিয়ে চালিয়ে দেওয়া যাবে। আমি দেখিয়ে দিতে পারি কিভাবে চালিয়ে নেওয়া যাবে কন্ট্রাকচুয়াল দিয়ে। পলিসি মেকার, এক্সিকিউট যারা করবে তাদেরটা কিন্তু স্থায়ী হতে হবে, তাদের বাংলো থাকবে, গাড়ি থাকবে, সুযোগ সুবিধা থাকবে আগে। হ্যাঁ, তাই ওইগুলোর জন্য যদি খাটাখাটনি করেন, করতে পারেন, পরীক্ষা টরীক্ষা দেবেন, আলাদা কথা। সাধারণ চাকরি সেটা ইতিহাস হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন না। এবারে আসছি পরের পার্ট। 2016 বলেছিলাম এক্সটেন্ড হবে, কিভাবে হচ্ছে আদালত জানিয়ে দিয়েছি, যতদিন না শুনানি হচ্ছে। ওই যে সরকার এপ্রিল পর্যন্ত সময় চেয়ে আবেদন করেছে নিয়োগ প্রক্রিয়া, এখনো করা যাচ্ছে না ওবিসি ডামাডোলে। তো আদালত বলেছে শুনানিটা এখন হচ্ছে না, তবে শুনানি না হওয়া পর্যন্ত
আগেরটাই বলবৎ থাকবে, অর্থাৎ তথাকথিত যোগ্য শিক্ষকেরা কাজ চালিয়ে যেতে পারবেন, অর্থাৎ তাদের চাকরি এখনই যাচ্ছে না। তবে কতদিন পর্যন্ত থাকবে সেটা ক্লিয়ার নয়, তবে এখন যাচ্ছে না এটা শিওর, কারণ শুনানির পরে নাকি সেটা পরিষ্কার হবে, আদালত তখন জানাবে। শুনানি না হওয়া পর্যন্ত তারা যেন চাকরি করতে পারবে, ব্যাপারটা এরকম। তাহলে কি দাঁড়ালো? এক্সটেনশনই দাঁড়ালো না। নিয়োগ কোথায়? নতুন নিয়োগ। আরে একটুখানি ভাবলেই তো বুঝতে পারবেন, নতুন নিয়োগ করলে আবার ছাঁটাই করতে হবে কদিন পরে। এত মাইনে কে দেবে? 30-40 হাজার শিক্ষককে স্থায়ী চাকরি দিয়ে তাদের মাইনে টানা, অবসরকালীন সুযোগ সুবিধে সবকিছু তো এখন যা চাকরি সেই নীতিতেই হবে। তার চাইতে এই 15,000 যারা যোগ্য শিক্ষক আছেন, তথাকথিত ভাবে ওই যে যোগ্য, তাও চাকরি চলে গেছে। যাই হোক, মানুষ মেনে নিলে সব হয়, মানতে মানতে মানুষ হওয়ার চাইতে জানতে জানতে জানোয়ার হওয়া ভালো, এটা আমার পলিসি বর্তমানে। 15,000কে মাইনে দেওয়া অনেক ভালো, আর যখন তখন বিদায় করে দেওয়া যাবে, কারণ চাকরি তো চলেই গেছে। তাহলে আবার নতুন নিয়োগ করে ঝামেলা কেন বাড়াবো? এটা বুঝতে হবে না। দেশে বলা হচ্ছে যে সাম্প্রতিক রিপোর্টে আমাদের রাজ্যে 4,133টি স্কুলে, সরকারি বিদ্যালয়ে কোনো পড়ুয়া নেই। শিক্ষক আছেন 19,500, মানে বাড়তি শিক্ষক, সারপ্লাস। এমনিতে অন্যান্য স্কুলে সারপ্লাস তো আছেনই, এই স্কুলগুলো ধরলে 19,500 শিক্ষক, তারা তো বসে বসে মাইনে নিচ্ছেন, সরকার তো তাই বলছে। তাদেরকে তো বিভিন্ন জায়গায় পাঠালেই হয়ে গেল, ডিস্ট্রিবিউট করে দিন। তাহলে আবার কেন নতুন শিক্ষক নিয়োগ করতে হবে? এইটুকু বুদ্ধি নেই আপনাদের? আর দেখতে হবে না, আগামী বছর হিসেবটা দেখবেন আরো 5,000 স্কুল হয়ে যাবে এরকম, যেখানে পড়ুয়া নেই, শুধু শিক্ষক আছে। এভাবেই চলতে থাকবে। এটা বেসরকারীকরণকে প্রমোট করা হচ্ছে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে শুকিয়ে মারা হচ্ছে। এটাই তো পরিকল্পনা। সরকারি ব্যবস্থা থাকলে বেসরকারি ব্যবস্থা শক্তিশালী হয়। স্বাস্থ্যই হোক আর শিক্ষা, সরকারিকে শেষ করতে হবে, তবেই বেসরকারিরা মুনাফা উঠতে পারবে। দেখতেই তো পাচ্ছেন নাকি? দেখতে পাচ্ছেন না? এবারে আসছি পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনারা অনেকেই জানেন না বা জানেন কেউ কেউ, যে জাতীয় শিক্ষানীতির বলবৎ করবার জন্য, কায়েম করবার জন্য, জাতীয় শিক্ষানীতি 2020 কে এক্সিকিউট করবার জন্য নীতি আয়োগ গঠন করা হয়েছে, তাই তো? নীতি আয়োগ গঠন করা হয়েছে। এই নীতি আয়োগের কাজকর্ম নিয়েই পরবর্তী অংশ। নীতি আয়োগ ঠিক কি করতে চাইছে শিক্ষাক্ষেত্রে, কি করতে চাইছে? যেটা করতে চাইছে যদি শোনেন, তাহলে শিক্ষকদের একেবারে চোখ কপালে উঠবে। নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, শুনতে ভালো লাগছে না? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ জাতীয় শিক্ষানীতিকে অত্যাধুনিক করবার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এই কমিটি কি করছে? এই কমিটি অটল ইনোভেশন অটল ইনোভেশন মিশন বলে একটি বডি বানিয়েছে। অটল মানে অটল বিহারী বাজপেয়ী, মানে ওই আর কি, বুঝাই যাচ্ছে আমার, তাই তার নামেই এটা অটল। অটল ইনোভেশন মিশন, ইনোভেশন মানে কি? আবিষ্কার। বেশ, তার অধীনে অটল টিঙ্কারিং ল্যাবরেটরি, অটল টিঙ্কারিং ল্যাবরেটরি, এই ল্যাবরেটরির মাধ্যমে কি হয়? রোবট বানানো হয়। কিরকম রোবট? আরে বাবা, আইরিস শিক্ষক রোবট, রোবো টিচার বানানো হয়। 2024 মার্চ মাসে আইরিস কে কেরালার একটি স্কুলে
ডিপ্লয় করা হয়েছে আপনারা জানেন। এই আইরিসের মতো মডেল আরো বানানো হবে, হাজার হাজার স্কুলে বসানো হবে। হ্যাঁ, কি অবাক হচ্ছেন? এই অদন্তে এগুলো বহু আগেই বলেছে, দেখবেন আগেকার ভিডিওগুলো আছে। আগের চ্যানেলটা তো উড়িয়ে দিয়েছে, সেখানে ওই রোবো টিচারের উপর ভিডিও ছিল কয়েক বছর আগের। তো এই কাজটা করছে। তাহলে অটল ইনোভেশন মিশনের লক্ষ্য কি? পড়ি আপনাদের শুনে। স্টুডেন্ট ক্লাস 6 থেকে 12 মানে 12 পর্যন্ত পড়ুয়াদের এটা দেওয়া হবে, অর্থাৎ পুরো হাই স্কুল ঢুকে গেল। আচ্ছা, মেইন গোল কি? বিল্ড স্কিলস ইন রোবোটিক্স, 3D প্রিন্টিং, কোডিং অ্যান্ড দ্য ইন্টারনেট অফ থিংস, আইওটি। এই ইন্টারনেট অফ থিংস কি বস্তু, এটা নিয়ে আগেই আমি ভিডিওতে বলেছি, পরে আবার বলবো। তাহলে রোবোটিক্স, 3D প্রিন্টিং, কোডিং এসব কি পৌঁছে দেওয়া হবে, পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়া হবে। এবং এটার জন্য কি করতে হবে? পুরো স্টেম বিষয়টাকে, আসলে ওই সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, স্টেম এরকমই বলা হয় আর কি, সেগুলোকে এই নতুন বিশ্ব ব্যবস্থার যে বেসরকারীকরণ, কর্পোরেট ডিম্যান্ড যেরকম ভাবে ওরা চাইছে, তেমন করে পড়ুয়াদের গঠন, মানে পড়ুয়াদেরকে শিক্ষিত করতে হবে, শিক্ষা দিতে হবে। আর তার জন্য এই ল্যাবে, অটল টিঙ্কারিং ল্যাব রোবট সাপ্লাই করবে। কারণ এগুলো কি মানুষ শেখাতে পারে না? আলবাত পারে, কিন্তু রোবট হলে একটু ভালো হয়, অভিনবত্ব হয় আর কি, আরো ভালো হয়। এগুলো কিনবে সরকার আগে। হ্যাঁ, এই অটল টিঙ্কারিং ল্যাব এর অধীনে কাজ করে, মানে এর মধ্যে থেকে সরকারি ফান্ডিং তো বটেই, জনগণের ট্যাক্সের টাকা ওদিকে চলে যাচ্ছে। যেমন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ভ্যাকসিন কেনা হয়েছিল হয়, আর বলে কি বিনা পয়সায় দেওয়া হচ্ছে। কিরকম ভাবে অটল টিঙ্কারিং ল্যাবের আওতায় মেকার ল্যাব বলে একটি সংস্থা, পুরোটাই প্রাইভেট সংস্থা, কয়েকজন তথাকথিত টেকনোক্র্যাট, শ্যামবাবু রয়েছেন তার মধ্যে, এরকম কয়েকজন, এবং কিছু ব্যবসায়ী, এন্টারপ্রিনার, বাবা ব্যবসায়ী ছাড়া হবে ফান্ডিং, মিলে এই প্রজেক্ট করছেন। এবং আগামীতে হাজার হাজার স্কুলে এই আইরিশ জাতীয় রোবট সাপ্লাই করা হবে, এবং জনগণের টাকায় এই রোবট সরকার কিনবে। স্কুলগুলো যাতে করে এই অটল ইনোভেশন মিশনের আওতায় স্কুলগুলো এই রোবট চেয়ে পাঠাবে, যে আমাদের একটা পাঠিয়ে দেওয়া হবে। কিরকম খরচা পড়বে একটা রোবটের, কি লেভেলের রোবট মার্জনা করবেন, তার উপর নির্ভর করছে। মোটামুটি 3 লক্ষ থেকে 6 লক্ষ টাকার মধ্যে এই রোবটগুলো, শিক্ষক রোবট। তো অ্যাডভান্স লেভেলের হলে 6 লক্ষের মধ্যে হয়ে যাবে। এই যেমন আইরিস, ওটাকেই মডেল ধরে এগোনো হচ্ছে। কি রকম আইরিস কি পারে, ক্লাস মানে প্রাথমিক লেভেল থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত যে কোনো বিষয়ে পড়াতে পারে, এনি সাবজেক্ট। আপাতত 3টে ভাষায় পারে কথা বলতে, মালয়ালম, ইংরেজি, হিন্দি। তবে আগামীতে ভারতের সমস্ত ভাষা, মানে মোটামুটি 20টা ভাষাকে যাতে করে পারে, সেদিকেও ওরা মডেলটাকে সেভাবে নিয়ে যাচ্ছে, কাজ হচ্ছে। তাহলে আপাতত 3টে ভাষা যথেষ্ট নয়, বাংলাটাও ঢুকে যাবে, কোনো চাপ নেই। মাত্র 24 মার্চে কেরালায় এসেছে। তাহলে এবার বুঝুন, খুব ইন্টারেস্টিং জায়গা যে স্কুলে স্কুলে এবার 2028 সাল থেকে এই অটল ইনোভেশন মিশন অনুযায়ী শিক্ষকদের ট্রেনিং দেওয়া অলরেডি শুরু হওয়ার কথা হয়ে গেছে।
এবং সেইভাবে স্মার্ট ক্লাসরুম ডেভেলপ করা হয়ে গেছে। কারা কারা কর্পোরেট ফান্ডিং করবে এবং শিক্ষাক্ষেত্র যে ক্লাস্টার বানিয়ে বিভিন্ন স্কুলগুলোকে এক ছাতার তলায় এনে বিভিন্ন এনজিওর নাম করে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হবে, সেই ব্যাপার বহু আগেই বলেছি। পিপিপির নাম করে সেটাও রেডি। তো এই যে রোবো এলে, অনেকেই বলছেন যে রোবো এলেই কি শিক্ষকের প্রয়োজন মিটে যাবে? না, তা কিন্তু সরকার বলছে না, নীতি আয়োগ জাতীয় শিক্ষানীতিও বলছে না। এবং জাতীয় শিক্ষানীতিতে কিন্তু কোথাও বলা নেই যে এই কারণে শিক্ষক নিয়োগ করা হবে না, তাও কিন্তু বলা নেই। বলা তো অনেক কিছুই নেই, যেমন আমাদের সংবিধানেও বলা নেই যে ভ্যাকসিন সবাইকেই বুঝতে হবে। বলা না থাকলেও অনেক কিছু হয়, তাই তো আমাদের দেশে। তাই কাগজে কলমে জাতীয় শিক্ষানীতিতে বেসরকারীকরণের কথা বলা থাকলেও, নীতি আয়োগে বেসরকারীকরণের কথা বলা থাকলেও, রোবো শিক্ষকের কথা বলা থাকলেও, তাতে করে স্থায়ী শিক্ষকের দরকার পড়বে না, নিয়োগ হবে না, এমনটা কিন্তু এক্সপ্লিসিটলি বলা নেই। তবে কেন, কি হতে পারে আসলে একটু দেখে নিই। বলা না থাকলেও কি হতে পারে, তার জন্য তৈরি থাকবে। তো এই অটল ইনোভেশন যে মিশন, তার বাস্তবায়ন 2028 থেকেই দেখবেন বইপত্র সব বদলে যাবে। স্টুডেন্টদেরকে যতটা সম্ভব বেশি করে আইপ্যাড তো বলবো না, যাই হোক, অনলাইন নির্ভর করে দেওয়া হবে এবং সেইভাবে প্ল্যাটফর্ম তৈরি হবে। সপ্তাহে 7 দিন, মানে যখন যেমন শনিবারও যেতে হয় স্কুলে, যেতে হবে না। সপ্তাহে 3-4 দিন হয়তো খুব বেশি হলে স্কুলে যেতে হবে, বাকি স্টাডি ফ্রম হোম এটাই আসবে। এগুলো আগাম বলে দিচ্ছে, অর্থাৎ শিক্ষক এত লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা লাভজনক। ওরা বলছে বা আমরাও বলি যে রোবো শিক্ষক তো ইমোশন, যেটাকে বলে নীতিবোধ শেখা, হিউম্যান ভ্যালুজ, এগুলো তো দিতে পারবে না, তথ্য দিতে পারবে এই পর্যন্ত। তাহলে মানবিক মূল্যবোধ, নীতি শিক্ষা, ইমোশন ইমোটিভ কমিউনিকেশন যেটাকে বলা হয়, এগুলো তো করতে পারবে না। তার জন্য শিক্ষকের, মানে রক্ত মাংসের শিক্ষকের দরকার আছে, এটা সবাই স্বীকার করে নিয়েছে। তাহলে তাদের দরকার থাকবে, তারা থাকবেন, ব্যাপারটা তো এমনই হওয়ার কথা। কিন্তু মজার কথা হলো কি, প্রথম বিশ্বে যেটা হয়নি, ওরা করতে পারেনি, যেমন দা ভিঞ্চি রোবোটিক সার্জারি ইউরোপ আমেরিকার মানুষ লাথি মেরে ফেলে দিয়েছে, কিন্তু আমাদের দেশে চলছে রমরমে। হাঁটুর অপারেশন থেকে শুরু করে চোখ, সর্বত্র এখন রোবটকে মানুষ আরো বেশি দৌড়চ্ছে। বাবা, রোবোটিক সার্জারি স্মার্টলি বলছে, কিন্তু কতটা যে ভয়ানক এটা, এবং সবার না হলেও কারো কারো ক্ষেত্রে যে দুর্বিষহ অবস্থা তৈরি করতে পারে, তারা জানেন না। তো খোদ আমেরিকায়, যেখানে এইসব রোবট নিয়ে কাজকর্ম শুরু হয়েছিল বিভিন্ন হাসপাতালে, এই নিয়ে আমার ভিন্ন লাইভ ভিডিও এই চ্যানেলেই হয়তো আছে, দা ভিঞ্চি রোবট, সেখানে বুঝতে পারবেন কত তথ্য দিয়েছি, যেখানে মানুষ কি করে, সেখানকার মানুষ, প্রথম বিশ্বের মানুষ এই সিস্টেমটাকে, রোবোটিক সার্জারি সিস্টেমটাকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতিপূরণের কেস ঠুকে দিয়েছে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে। তারা ক্ষতিপূরণ দিতে বাধ্য হচ্ছে, কারণ ওই রোবোটিক সার্জারি করতে গিয়ে অনেক মানুষের স্বাস্থ্যে, জীবনে ভয়ানক বিপদ নেমে এসেছে। তো তাই ওরা পালিয়ে আমাদের মুরগির দেশে, তৃতীয় বিশ্বের দেশে, যেখানে মানুষ সিভিলাইজেশন মানে রোবট মনে করে, আধুনিকতা মানে ডিজিটাইজেশন মনে করে, তাদের মৃগয়া ভূমি হিসেবে বেছে নিয়েছে। এখানে কোনো কেস হবে না, কেউ বুঝতেই পারবে না যে এই সার্জারির কারণে আমার বিপদ ডেকে এলো, বরং আরো বেশি টাকা দিয়ে আরো ট্রিটমেন্ট করতে থাকবে, সেটা ওরা জানে। কারণ আমাদের দেশে কোনো ভ্যাকসিন ইনজুরি কোর্টও নেই, ভ্যাকসিনের ফলে কিছু হলে ক্ষতিপূরণও দাবি করা যায় না, এবং মেডিকেল নেগলিজেন্সি বা সার্জারি কারণে কিছু হলে মানুষকে এত এত টাকা ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থাই নেই। ডাক্তাররাই তো দালাল, কোথায় পাবে? তাই ওরা জানে আইএমএটাকে কি করে কন্ট্রোল করতে হয়, ওরা জানে। তাই এখানেই ওরা এসেছে। তেমন করেই ইউরোপের কোন দেশে, একটা দেশও দেখাতে পারবেন না যেখানে শিক্ষকদেরকে ছাঁটাই করে বিদায় করে রোবো দিয়ে কাজ চালানো হচ্ছে, পাবেন না। ওরা জানে এটা হয় না। হিউম্যান টিচারের কোনো বিকল্প হতে পারে না, হয় না, সম্ভব নয়। Only a human can interact with another human being. রোবট পারে না সেটা,
সেটা চাকচিক্য হয়, গেমিক হয়, বল বাহ বাহ বাহ। অনেকেই দেখবেন মানুষ না রোবো, আমার স্কুলে রোবো টিচার আছে বলবে অনেকে, ওই ল্যাব মিট খাওয়ার মতো। কিন্তু ল্যাব মিট যেমনটা শরীরকে সর্বনাশ করে দিতে পারে, তেমনি এই রোবো টিচারের পড়ানো মানবিক শিক্ষক মানে হিউম্যান ফ্লেশ অ্যান্ড ব্লাডের শিক্ষক থেকে বঞ্চিত করে সেটা মননে মগজে কি ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে এখন বুঝবেন না, আগামীতে বুঝবেন। হোক তো। তাহলে এইরকম হাজার হাজার রোবো শিক্ষক কেন অর্ডার দেওয়া, মানে দেখে নেবেন তথ্যগুলো কেন করা হচ্ছে, বানানো হচ্ছে কেন। যদি নাই লাগতো তাহলে লাগবে, হাজার হাজার স্কুলে রোবো টিচার আসবে, কি জন্য আসবে? লক্ষ লক্ষ টাকা দিয়ে, যে সরকারি অর্থ দিয়ে, এবং কর্পোরেটরাও ইনভেস্ট করবে স্বাভাবিক। ওই যে বিদ্যাঞ্জলির মাধ্যমে অনেক কর্পোরেট স্কুলগুলোকে ক্যাপচার করে নেবে, তারাই স্কুলগুলোকে চালাবে এবং প্রাইভেটাইজ করে দেবে। তাহলে এই যে এত এত রোবো এসে তারা কি কাজ করবে? সায়েন্স টেকনোলজি শেখাবে, রোবোটিক্স শেখাবে, রোবোটিক্স শেখাবে, বেশ শেখাবে, কিন্তু আসল যে কাজটা হবে সেটা বলে রাখি, সরকারি স্কুলগুলোতে কচি কাঁচা বাচ্চাগুলো রোবোটিক্স কোডিং শিখবে রোবটের কাছ থেকে, বেশ ভালো কথা। তারপরে কি করবে, কোথায় চাকরি পাবে? এআই তো চাকরি কর্মক্ষেত্রকে সংকোচন করছে। আমাজনের, ইনফোসিসের বাঘা বাঘা সব ইঞ্জিনিয়াররা, স্টেমের লোকজনই, তারা তো ছাঁটাই হয়ে যাচ্ছে। তাহলে এরা কি করবে? এদের ভবিষ্যৎ যাই হোক না কেন সেটা নতুন করে বলার কিছু নেই। তবে এই যে ভ্যাকসিন বিক্রি করে যেমন আদার পুনাওয়ালা বিল গেটসরা জনগণের টাকায়, আমাদের টাকা দিয়ে তারা বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার হয়ে গেছে, আরো ধনী হয়েছে, তেমন করে এই রোবট বিক্রি করে আমাদের জনগণের টাকা দিয়ে রোবট কেনা হবে, যে টাকাটায় আরো কয়েকজনের চাকরি হতে পারত, মাইনে দেওয়া যেতে পারত শিক্ষকের, সেগুলো হবে না। সেই টাকাগুলো দিয়ে কি করা হবে, রোবো কেনা হবে এই প্রাইভেট কোম্পানিগুলোর কাছ থেকে, কর্পোরেটের কাছ থেকে, অর্থাৎ ওরা ডাইরেক্টলি লাভবান হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণেই অটল ইনোভেশন মিশন, অর্থাৎ জনগণের টাকা যেন তেন প্রকারে কর্পোরেটের হাতে তুলে দেওয়া, সেটাই বাস্তবায়িত হবে প্রথমেই। বাকি কি শিক্ষা হবে না হবে সেটা তো দেখতেই পাবেন আপনারা, রোবো এসে কতটা কি শেখাবে গেল, এটা ডাইরেক্ট এফেক্ট। বাকিটা আমরা জানি না যে কতটা কি শিক্ষা টিক্ষা হবে। আসুন পজিটিভলি ভাবুন, আপনার ছেলে পেলে দারুণ সব হয়ে গেল, কোডিং শিখলো দারুণ, হ্যাঁ, দুর্দান্ত 3D প্রিন্টিং শিখে গেল, হ্যাঁ, এগুলো ধরুন আর জেনে নিন, ভালোটাই ভাবুন না, অসুবিধে কি, সেটা দেখা যাক কি হয়। লেট আস হোপ ফর দ্য বেস্ট, এভাবেই দেখা যেতে পারে। কিন্তু ডাইরেক্টলি যে প্রথমেই লাভ হবে ওদের, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে রোবো বিক্রি করবে তাদের। আচ্ছা, এই যে দেখুন ক্লোজ সার্কিট সিসিটিভি লাগানো হয় বিভিন্ন জায়গায়, ক্যামেরা লাগানো হয়, দেখবেন বিভিন্ন স্কুল টুলে সরকারি জায়গায়। কারা বানায় বলুন তো? সরকার বানায়। বিভিন্ন রকম ভাবে এগুলো করে দেখিয়ে, হ্যাঁ সার্ভেলেন্স হবে, আপনারা ভাবছেন দারুণ প্রোটেকশন হচ্ছে। কেন? আগে যখন সিসিটিভি ছিল না তখন আর এখন যেমন হয়েছে বলে কি অপরাধ কমেছে, ক্রাইম কমেছে? আসল সময় সিসিটিভি থাকে না তো, থাকে? তখন থাকে। এই যে পুলওয়ামা আক্রমণের সময় সিসিটিভি থাকলো, আরজি করার সময় সিসিটিভি থাকলো না, থাকে না। ওরা জানে কখন বন্ধ করে দিতে হবে। তাহলে কেন এটা বলা হয়? ওটা কেনা হয়তো জনগণের টাকা দিয়ে, ওগুলো বানায় বিভিন্ন প্রাইভেট কোম্পানি, কর্পোরেট সেক্টর বানায় ওই ক্যামেরাগুলো, জনগণের টাকা দিয়ে কেনা হয়, সরকারি জায়গায় লাগানো হয়, সিম্পল ব্যাপার। আর আপনারা ভাবছেন দারুণ প্রোটেকশন হচ্ছে, আপনার নিরাপত্তা রক্ষায় ক্যামেরাগুলো ব্যবহার হচ্ছে। পুরোটাই ডিম্যান্ড সাপ্লাই। ওরা ডিম্যান্ড তৈরি করে, প্যানিক তৈরি করে, ডিম্যান্ড তৈরি করে, তারপর নিজের স্বার্থে লাগায়। ওরা মানে কারা? পার্টিকুলার বিল গেটস, আদানি, আম্বানি? না না না, আমাদের মধ্যেই থাকা লোভী স্বার্থপর দিকটা, যাকে বলা হয় ইট, আরো চাই, আরো চাই, আরো চাই, কন্ট্রোল চাই। এই যে আসপেক্টটা আমাদের মধ্যে আছে, যাকে বলা হয় ইড, জান্তব দিক, সেটাই তার জন্য তাই।
আর তাই আমি এই জন্য বলি এই প্রক্রিয়াটা ইট শুড রান ইটস ফুল কোর্স, তারপরে ধ্বংস থেকে সৃষ্টির কিছু হোক, কিন্তু চলুক এটা। তাহলে এবার দেখা যাক এই রোবট খরচা কিরকম। বলা হচ্ছে বছরে এই রোবো মেনটেন করতে গেলে, মানে বছরে বা মানে মাসে 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 নাকি এই রোবো বিভিন্ন রকম আপডেট এসব করতে গেলে 50 থেকে 60 হাজার টাকা লাগবে। মানে 50 হাজার টাকা, মানে একটা খরচা তো আছে, বিভিন্ন রকম কস্ট, ইলেকট্রিসিটি থেকে শুরু করে বিভিন্ন রকমের ইনপুট, সফটওয়্যার আপডেট করা, বিভিন্ন রকমের ব্যাপার থাকে, বা কোনো হার্ডওয়্যারের প্রবলেমও হতে পারে। তো 50 থেকে 60 হাজার টাকা লাগবে। বেশ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে একজন শিক্ষকের মাইনেও তো ওই রকম হতে পারে মাসে, তাহলে তো রোবো রাখা তো সরকারের খরচা আরো বেড়ে যাবে, রোবো থাকবে আবার টিচারও থাকবে, তাহলে তো ঠিক হচ্ছে না, ব্যাপারটা হিসেবে মিলছে না, তাই তো? কিন্তু এবার দেখুন, আসুন দেখা যাক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথমেই যে কস্ট যেটা থাকছে সেটা কিন্তু শূন্য। মানে প্রথমে তো মাইনে দিতে হচ্ছে না, শুধু নিয়োগ করতে হচ্ছে। ধরুন 10,000 শিক্ষক নিয়োগ হলো, নিয়োগের সময় শূন্য। কিন্তু রোবো যখন আপনি ডেপ্লয় করছেন, রাখছেন, আনছেন, তখন প্রথমেই কিন্তু আপনাকে একটা টাকা দিয়ে কিনতে হবে। 10টা রোবো কিনলে ধরুন এখন 50 লক্ষ টাকা, বা একটা কিনলে 5 থেকে 6 লক্ষ টাকা, এরকম। তাহলে ইনিশিয়াল কস্ট লাগছে, গেল। ইনিশিয়াল কস্ট শিক্ষকের ক্ষেত্রে শূন্য, মাইনে দিতে হচ্ছে না, প্রথমে নিয়োগ হবে, 1 মাস যাবে, তারপর তো মাইনে। রোবোর ক্ষেত্রে কয়েক লক্ষ টাকা, বেশ। তারপর থেকে খেলাটা কিন্তু ঘুরে গেল। এইবার মেনটেন করার ক্ষেত্রে যদি মাসে আমি 50,000 টাকাই ধরলাম, রোবোর ক্ষেত্রে কস্ট, শিক্ষকের ক্ষেত্রে ধরলাম তাই, এখানে যে হিসেবটা আসছে তাতে করে মনে হচ্ছে তাহলে তো শিক্ষক রাখাই ভালো। কিন্তু না, অবসরকালীন সুযোগ সুবিধে এবং এত শিক্ষকের মাইনে, রোবটের বেলায় অবসরকালীন সুযোগ সুবিধে নেই, সে কোনো প্রতিবাদ করতে পারে না, আরো দাও বলতে পারে না, যখন খুশি বসিয়ে দেওয়া যায়, যখন খুশি কাজে নামানো যায়, কত সুবিধে। প্লাস আরো একটা বিষয় আছে, একটা রোবো তো শুধু একটা ক্লাস পড়াতে পারে না, সে তো প্রাইমারি থেকে শুরু করে এইচএস পর্যন্ত পড়াতে পারবে। কেন? তাহলে এইভাবে তৈরি করা কেন হচ্ছে? যদি অটল ইনোভেশন যে মিশন, তাতে করে যদি ক্লাস 6 থেকে 12 পর্যন্তই পড়াতে পারতো তাহলে একটা কথা ছিল। তো সেই ক্ষেত্রে তা তো নয়, এটা ক্লাস মানে প্রাইমারি থেকে একেবারে 12 পর্যন্ত পড়াতে যাতে পারে সেই লক্ষ্যেই রোবোগুলো তৈরি করা হচ্ছে। তাহলে কি প্রশ্ন যাচ্ছে না? তার মানে যেটা ওরা করবে, যেটা লেখা না থাকলে ওরা যেটা করতে চাইছে, সেটা হলো যে রোবো দিয়ে যদি 5টা শিক্ষকের ক্লাস নিয়ে নেওয়া যায়, তাহলে 5খানা শিক্ষককে মাইনে দিতে হবে না। প্লাস একটা গিমিক তৈরি হবে, অ্যাট্রাকশন তৈরি হবে, গ্রামে গঞ্জের অনেক অভিভাবক স্মার্টনেসের আশায়, স্মার্ট এডুকেশনের আশায় ঘটি বাটি বিক্রি করে এইসব রোবো স্কুলে ছেলে মেয়েদের পাঠাবে, আর মুনাফা উঠবে কর্পোরেট সেক্টর। শিক্ষা তো ওদের হাতেই চলে যাচ্ছে। বুঝাতে পেরেছি? একটা গিমিক হবে। তারপরে কি হলো, কত সর্বনাশ হলো ছেলে মেয়ের, বা কতটা ভালো হলো, অভিভাবকরা বুঝবে অনেক পরে। ততদিনে তো ওরা কামিয়ে নেবে রে বাবা, তাই না? এই যে ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন, আমরা বুঝতে পারছি, সবাই না হলেও অনেকে বুঝতে পারছি অনেক পরে, তাই তো? কিন্তু ওরা তো কামিয়ে নিয়েছে ইতিমধ্যে, এবং কামাচ্ছে। লোকে অসুস্থ হচ্ছে আরো বেশি করে এবং হাসপাতালে ভিড় করছে, ওরা কামাচ্ছে। সমস্যা কি হলো? তো ওরা এখন কামাবে। তাহলে আমার যেটা ইনটিউশন, যে অটল ইনোভেটিভ মিশন বা ইনোভেশন মিশন যাই বলুন, নীতি আয়োগের আয়তে এদের আসল উদ্দেশ্য হলো শিক্ষক ছাঁটাই করা রোবোকে দিয়ে, এবং বাকি যে কাজগুলো সেটা কন্ট্রাকচুয়াল শিক্ষক দিয়ে চালিয়ে দেওয়া। অর্থাৎ সিম্পল ব্যাপার, একজন স্থায়ী পদের শিক্ষক রাখলে হেড এক রিটায়ারমেন্ট বেনিফিট দিতে হবে, কন্ট্রাকচুয়াল রাখলে সেটা দিতে হবে না। অর্থাৎ
এই রোবোগুলোকে এই ক্লাস থেকে ওই ক্লাসে নিয়ে যাওয়া, মানে বলছে এখানে হিউম্যান টিচারের কাজ কি হবে, ওরা বলছে যে হিউম্যান টিচার থাকবে, কেন থাকবে না, বলবে এই নীতি শিক্ষা দেবে তারা, ইমোশন, ইকিউ, এইগুলো কমিউনিকেট করবে, মূল্যবোধ নাকি শেখাবে, এই জন্য শিক্ষক লাগবে, হিউম্যান টিচার। তো তার জন্য 50-60 হাজার টাকা মাইনে দেবে? দেবে না। তো এই কাজগুলো তো কন্ট্রাকচুয়াল শিক্ষক দিয়েই করানো যায়, তাই তো? তাই আমি বারবার বলেছিলাম যে নতুন বিশ্ব ব্যবস্থায় টিচার বলতে কিছু থাকবে না, আসলে থাকবে ইনস্ট্রাক্টর। বাকিটা পুরোটাই এআই কে দিয়ে দেওয়া হবে। রোবট গুলো মানে কি, রোবটটা কি, এরা এআই দিয়েই হচ্ছে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে এআই এর খপ্পরে চলে যাবে সর্বক্ষেত্রেই। তাই তো এইভাবে কি করছে, এই পিপিপি মডেল মানে লোক দেখানো, সরকারি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, কিন্তু আসলে তো কর্পোরেট। তো সে কি করবে, শিক্ষকের পেছনে এক্সপেন্ডিচার কমিয়ে দিয়ে একটা করে রোবট নিয়ে নেবে, একটা রোবট 5-7 জন টিচারের কাজ করে দেবে, বাকি কিছু কন্ট্রাকচুয়াল নেবে, নিয়ে একটা দারুণ ব্র্যান্ডিং তৈরি করবে গ্রামের স্কুলগুলোতে, বা তথাকথিত যেখানে এরকম ইনফ্রাস্ট্রাকচার আছে, বা ওরা তৈরি করে নেবে যেখানে অলরেডি ইনফ্রাস্ট্রাকচার আছে, ভালো বিল্ডিং আছে, সেগুলোই ওদের টার্গেট, আমি আগেই বলেছি, করে দিয়ে এবার বাকি জনগণ তারা ভাববে এই তো দারুণ হলো, এইবার তারা সেই বেসরকারি বলুন সরকারি বলুন যেখানে এই রোবো দেখবে, ছেলে মেয়েদের অতি উৎসাহে পাঠাতে থাকবে। এবং আরেকটা স্কিম আমি বলে দিলাম, আপনাদের জানিয়ে দিই যে ইনিশিয়ালি সরকারি ফান্ডিং করবে এইসব স্কুলে ভর্তি হওয়ার জন্য, জনগণের টাকা দিয়ে। নিয়োগ তো করতে হবে না, নিয়োগের জন্য প্রচুর টাকা বেঁচে যাচ্ছে, সেখান থেকে ভাতাও কিন্তু আগামীতে সবাই পাবেন না, সেটা আমি বহু আগেই বলেছিলাম, মিলিয়ে নিন। বহু আগেকার ভিডিওগুলো দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে, যেটা লক্ষ্মীর ভান্ডারে একটা বড় অ্যাম্বিট ছিল, অনেকেই পেতেন, বা সবাই যারা আবেদন করেছিলেন পেয়েছিলেন মোটামুটি। এক্ষেত্রে তা হবে না, দেখতেই পাচ্ছেন। বার্ধক্য ভাতার ক্ষেত্রেও তাই হবে, যুবশক্তি ভাতার ক্ষেত্রেও তাই হবে, এবং ওইগুলো ওরা অলরেডি ছেটে ফেলছে। এবং আগামীতে যেটা হবে যে এই সব স্কুল যেগুলো প্রাইভেটের হাতে চলে যাবে অটলের মাধ্যমে, তো সেই সব স্কুলে পড়ার জন্য সরকার থেকেই একটা অ্যামাউন্ট গার্জিয়ানদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে, জনগণের টাকা অবশ্যই ঢুকিয়ে দিয়ে বাকিটা কিছুটা নিজেরা দিয়ে জনগণরা এইসব স্কুলে ছেলে মেয়েদের পাঠাবে। আর তবে হ্যাঁ, সব এলাকায় এটা হবে না, যেখানে ভালো বাজার আছে, যেখানে জনগণের ক্রয় ক্ষমতা আছে, মানসিকতা আছে, আধুনিকতার প্রতি আকর্ষণ আছে, সেসব জায়গাতেই এই স্কুলগুলোকে প্রমোট করা হবে, অটলের স্কুলগুলোকে প্রমোট করা হবে, সেটাই স্বাভাবিক। একেবারে অজপাড়াগা, যেখানে শিক্ষার তথাকথিত স্মার্ট এডুকেশনের ডিম্যান্ডই নেই, সেখানে ওরা ইনভেস্ট করবে না, নিশ্চিন্ত থাকুন। তাহলে এইভাবে কি সমস্ত মানে গ্রামে গঞ্জের পড়ুয়া থেকে শুরু করে সবাইকে কি এই স্মার্ট এডুকেশনের মধ্যে আনা যাবে? না, যাবে না। এটাও মহাকালের ইচ্ছে, যাবে না, একটা অ্যান্টিথিসিস তৈরি হবে। কারণ বুদ্ধিমান মানুষ এবং যারা আগাম বুঝতে পারছেন তারা এসব স্কুলে সন্তানকে পড়াবেন না, বা জীবিকার কারণে তাদের সন্তান স্কুল ছুট হয়ে যাবে, ড্রপ আউট বাড়ছে, দেখবেন খোঁজ নিয়ে অনেক মেয়ের দেখবেন আবার বাল্যবিবাহ বেড়ে গেছে। কারণ একটা সময় ছিল যে স্কুল টুলে চাকরি টাকরি হতো, বাবা মা তবু পড়াতেন, বাচ্চা মেয়েদেরও পড়াতেন। এখন শুধু ভাতার জন্য তো এত পড়িয়ে লাভ নেই, আর কি দেবে নাকি, আবার কি মানে বিয়ে না করলে কি ভাতা, কন্যাশ্রীটাকে নাম বদলে কি যেন একটা নাম দিয়েছে, যাই হোক। তো তার জন্য কি আর কতজন বাবা মা কলেজ অব্দি ছেলে মেয়েকে পড়াবেন না, মানে মেয়েদের পড়াবেন না। তো আর বিয়ে করলেও অন্নপূর্ণা ভাতা পাওয়া যায়, সুতরাং সমস্যা নেই, 25 বছর হলেই পাওয়া যায়, তো ভাতা তো কোনো না কোনো একটা পেয়েই যাবে। তো এরকম জায়গা থেকে তারা মনে করতে পারেন, এবং তারা কিন্তু ইতিমধ্যে গ্রামে গঞ্জে দেখবেন এই মেয়েদের মধ্যে স্কুল ছুট বেড়ে যাচ্ছে, এবং তারা কিন্তু বিয়ে করছে। তাই আবার সরকার খুব চিন্তা জানিয়েছে যে আবার নাকি আমাদের এই জেলায় মানে 17 বছরের নিচে, বা 16 বছর 17 বছরের মা নাকি অনেক বেড়ে যাচ্ছে। ওদের খুব চিন্তা, লোক সংখ্যা বাড়লেই চিন্তা, আবার সেই কন্ট্রোল করতে হবে,
আবার এই দাও সেই দাও, আবার লোক সংখ্যা মানে এই জমি টমি ওরা দখল করতে পারবে না। ওদের তো টার্গেট পুরো জমিগুলোকে নিয়ে নেওয়া জনগণের হাত থেকে, আধুনিকতার নাম করে জনগণকে উচ্ছেদ করে শহরমুখী করে তোলা, ঘটি বাটি বেজে ডিগ্রি কেনা, জমি জমি টমি ছেড়ে দেওয়া, এটাই তো ওদের উদ্দেশ্য। এই প্রসেসটা তো চলেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো এটা ওরা পুরোটা সফল করতে পারবে না। কেন পারবে না? এটা তো বললাম না, মহাকালের একটা প্রক্রিয়া থাকে। ওরা যেটা করছে এটা থিসিস। এবার এই যে স্কুলে, এই তথাকথিত আধুনিক অত্যাধুনিক স্কুলে ইতিমধ্যেই দেখবেন সরকার জানিয়েছে প্রায় কয়েক কোটি, সংখ্যাটা এখন মনে নেই, অনেকেই দেখলাম প্রায় 3-4 কোটি বা তারও বেশি হবে যুবক যুবতী, তারা কোনো চাকরিও করছেন না, কোনো ট্রেনিংও করছেন না, কোনো কিছুর মধ্যেই তারা নেই। এরা কি করছেন? এরা কি সবাই ঘরের মধ্যে বসে আছেন? না, তারা কিছু না কিছু করছেন আসলে, যেটা রেকর্ডেড নয়। অর্থাৎ স্কিলের প্রতি, হাতে মানে করে খাওয়া বলুন, সাধারণ স্কিল, খাদ্য বস্ত্র বাসস্থানের উপরে কোনো কিছু করে খাওয়া, নিজেরটা নিজে করে নেওয়া অথবা সাপোর্ট দেওয়ার জন্য শুরু করা। অর্থাৎ দেখবেন 11-12 বা 9-10 থেকেই আবার বা ছেলেরা চায়ের দোকানে হোক, অমুক জায়গায় হোক, তমুক জায়গায় হোক, আবার লেগে পড়ছে। তো আর এরা যাতে করে আবার লেগে পড়তে না পারে, কোনো কাজকর্ম করতে না পারে, তার জন্য আবার ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে। মানে ওরা তো জানে যে এটা হতে পারে। আর এরা যদি আবার দাঁড়িয়ে যায় তাহলে আবার ভাতা নির্ভর হবে না। ওরা চাইছে যে ভাতা নির্ভর করে দিতে, পুরোটাই ভাতা নির্ভর। তাহলে সরকারকে মানতে বাধ্য থাকবে, ভ্যাকসিন নিতে বাধ্য থাকবে। এটা ওদের ইচ্ছে, যাতে করে ষড়যুক্তিকেও ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু চোর পুলিশ খেলা তো চলবেই। হাওড়া স্টেশনের সামনে আমি নিজে দেখলাম, কথা বলে এলাম, পোস্ট করেছি, আবার দোকানদার হকার ফিরে আসছে। এটা চলবে, কিছু করার নেই। তো এইভাবে একটা অংশ, একটা উল্লেখযোগ্য অংশ এই শিক্ষার বাইরে থেকে যাবে। মানে এই অটল নীতি আয়োগ বলুন, জাতীয় শিক্ষানীতি বলুন, অটল ইনোভেটিভ মিশন বলুন, যাই বলুন, এর বাইরে থেকে যাবে। এবং তারাই অ্যান্টিথিসিস তৈরি করবে, এবং তারাই আমাদের কারো কারো সন্তান সন্ততি হবে। এবং এভাবেই মহাকালের প্রক্রিয়া এগিয়ে চলবে। আমরা এই তথাকথিত স্মার্ট এডুকেশন, যা মানুষকে প্রকৃতি বিচ্ছিন্ন করে, একা করে, মুনাফাবাজ হতে বাধ্য করে, একসাথে বেঁচে থাকাকে ধ্বংস করে, শুধু স্বার্থপর করে তোলে, ক্যারিয়ারিস্ট করে তোলে, সেই ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই অ্যান্টিথিসিসের আবির্ভাব, পাণ্ডবের আবির্ভাব। আমরা বাড়ছি, আমাদের সংখ্যা বাড়ছে। আর তাই আগামীতে এই কনফ্লিক্ট তীব্র থেকে তীব্রতর হবে। তাই আমি আশাবাদী যে এই প্রক্রিয়া, when it will run its full course, will have a positive light also, পজিটিভ আউটকাম অলসো, যেটা আমাদের পক্ষে পজিটিভ, সেটা সিনথেসিস। সেদিকেই আমরা এগিয়ে চলেছি। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন। আবার বলি, প্রথাগত ডিগ্রির ওপর নির্ভর করে সাধারণ সরকারি চাকরির জন্য যারা অপেক্ষা করছেন, তারা ভুল করছেন। যদি সত্যিই চাকরি বাগিয়ে নিতে চান, তাহলে সরকারকে বাধ্য করতে হবে। সরকার সদিচ্ছা সহকারে নিজের ইচ্ছেই যুব সমাজকে নিয়োগ করবে না। যদি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বাধ্য করতে পারেন তাহলে আলাদা কথা। কিন্তু আগে যেমন হতো, ওল্ড অর্ডারে যেমন হতো, সরকারের মানবিকতা এসব কারণে, বা আপনি মনে করছেন সিস্টেমটা কোনো বুঝতে পারছেন না, যে সব আগের মতোই আবার নিয়োগ হবে, একটু সময় লাগছে, এই পর্যন্তই, তারা ভুল করছেন। ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। এই কথাটা আবার বলে আমি আজকের লাইভ শেষ করছি। শুভরাত্রি।